হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে 2024 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার 8 নম্বর সেটের কান্দি রাজ হাই স্কুল এইচএস এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটি লাইক দাও ও শেয়ার করো এবং সুরজিৎ মান্না ক্রিয়েশনস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো এবং ডান দিকের বেল আইকনে অল অপশনে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন রয়েছে, গ্রস্ত উপত্যকা ভঙ্গিল স্তূপ ক্ষয়জাত পর্বতে দেখা যায়। সঠিক উত্তরটি হল স্তূপ পর্বতে দেখা যায়, অপশন বিতে। 2 নম্বর প্রশ্ন, জলপ্রপাত নদীর ক্ষয় বহন সঞ্চয় কাজের ফলে সৃষ্টি হয়। সঠিক উত্তরটি হল অপশন এতে, ক্ষয় কাজের ফলে সৃষ্টি হয়। 3 নম্বর প্রশ্ন, রূপান্তরিত শিলার উদাহরণ হল গ্রানাইট, মার্বেল, কাদাপাথর। সঠিক উত্তরটি হল অপশন বিতে, মার্বেল। 4 নম্বর প্রশ্ন, আফ্রিকা মহাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গটি হল মাউন্ট তৌবকল, মাউন্ট এভারেস্ট, মাউন্ট কিলিমাঞ্জারো। সঠিক উত্তরটি হল অপশন সিতে, মাউন্ট কিলিমাঞ্জারো। 5 নম্বর প্রশ্ন, প্লাবনভূমি ও বদ্বীপ সৃষ্টি হয় নদীর উচ্চ গতিতে, মধ্য গতিতে, নিম্ন গতিতে। সঠিক উত্তরটি হল অপশন সিতে, নিম্ন গতিতে। এরপরে 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন রয়েছে, হিমালয় ড্যাশ পর্বতের উদাহরণ। হিমালয় হচ্ছে ভঙ্গিল পর্বতের উদাহরণ। ভঙ্গিল পর্বতের উদাহরণ। 2 নম্বর প্রশ্ন, আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি হল ড্যাশ। উত্তরটি হল ভেল্ট। ভেল্ট। 3 নম্বর প্রশ্ন, দুটি নদীর মধ্যবর্তী স্থানকে ড্যাশ বলা হয়। উত্তরটি হল দোয়াব। দোয়াব। এরপরে 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মালভূমি ড্যাশ। উত্তরটি হল তিব্বত মালভূমি। তিব্বত। 5 নম্বর প্রশ্ন, কালো মাটি তৈরি হয় ড্যাশ শিলা থেকে। উত্তরটি হল ব্যাসল্ট শিলা থেকে। ব্যাসল্ট। 3 দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। 1 নম্বর প্রশ্ন, হামাদা। উত্তর, সংজ্ঞা, মরু অঞ্চলে বায়ু প্রবাহ দ্বারা বালুকা রাশি অপসারিত হওয়ার ফলে নিম্নস্তর শিলাময় স্তর বেরিয়ে পড়ে। আবরণহীন কেবলমাত্র শিলা দ্বারা গঠিত এই মরুভূমিকে আফ্রিকায় হামাদা বলে। উদাহরণ, আফ্রিকার অ্যাটলাস পর্বতের দক্ষিণে হামাদা রয়েছে। 2 নম্বর প্রশ্ন, লোয়েস সমভূমি। উত্তর, বায়ুবাহিত সূক্ষ্ম বালুকণা কোনো অবনমিত স্থানে সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে লোয়েস সমভূমি বলে। লোয়েস কথাটির অর্থ স্থানচ্যুত বস্তু। বৈশিষ্ট্য, লোয়েস কণাগুলি পরস্পর এঁটে থাকলেও সংযুক্ত অবস্থায় থাকে না, সুতরাং লোয়েস সমভূমি প্রবেশ্য হয়। 2 নম্বরে সঞ্চয় কাজের দ্বারা সৃষ্টি হলেও এই সমভূমিতে কোনো স্তরবিন্যাস দেখা যায় না, অর্থাৎ লোয়েস ভূমি অস্তরীভূত হয়। উদাহরণ, মধ্য এশিয়ার গভীর মরুভূমি থেকে বায়ুবাহিত বালি চীনের হোয়াংহো নদীর অববাহিকায় সঞ্চিত হয়ে লোয়েস সমভূমি সৃষ্টি করেছে। 3 নম্বর প্রশ্ন, জলবিভাজিকা। উত্তর, একটি নদী অববাহিকা অপর একটি নদী অববাহিকা থেকে যে উচ্চ ভূমি দ্বারা আলাদা হয় তাকে জলবিভাজিকা বলে। উদাহরণ, ভারতের সাতপুরা পর্বত, নর্মদা ও তাপ্তি নদীর জলবিভাজিকা। 4 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো। উত্তর, বহুমুখী নদী পরিকল্পনার মাধ্যমে একাধিক উদ্দেশ্য সাধিত হয়, যেমন জলসেচ, জলাধার থেকে খাল খনন করে সারা বছর কৃষিক্ষেত্রে জলসেচ করা হয়। জলবিদ্যুৎ উৎপাদন, জলাধার থেকে কৃত্রিম জলপ্রপাতের মাধ্যমে টারবাইন ঘুরে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। বন্যা নিয়ন্ত্রণ, বর্ষার অতিরিক্ত জল জলাধারে সঞ্চয় করে রাখার ফলে পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। পরিবহন ব্যবস্থা, নদী ও খালে সারা বছর জল থাকায় জলপথ পরিবহন এবং বাঁধগুলি সেতুর মতো কাজ করে বলে স্থলপথ পরিবহন ব্যবস্থার সুবিধা পাওয়া যায়। পর্যটন কেন্দ্র, জলাধার ও বাঁধগুলি পর্যটকদের আকর্ষণ করায় এখানে পর্যটন কেন্দ্র গড়ে ওঠে। এছাড়া মাছ চাষ, পানীয় জল সরবরাহ, ভূমি ক্ষয়রোধ ইত্যাদি বহুমুখী উদ্দেশ্য বহুমুখী নদী পরিক্রমার সাহায্যে সাধিত হয়। 2 নম্বর প্রশ্ন, নিত্যবহ ও অনিত্যবহ নদী কাকে বলে। উত্তর, যেসব নদী হিমবাহ বা ঝর্ণা জলে পুষ্ট এবং যেসব নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে। উদাহরণ, গঙ্গা, ব্রহ্মপুত্র নদী ইত্যাদি। যেসব নদী কেবলমাত্র বর্ষার জলে পুষ্ট এবং যেসব নদীতে সারা বছর জল থাকে না তাকে অনিত্যবহ নদী বলে। উদাহরণ, দামোদর নদ, অজয় নদ ইত্যাদি। 3 নম্বর প্রশ্ন, শিলাকে কয়টি ভাগে ভাগ করা যায়। উদাহরণসহ ভাগগুলির নাম লেখো। শিলাকে 3টি ভাগে ভাগ করা যায়।
চৌথা 1 নম্বরে আগ্নেয় শিলা, উদাহরণ হচ্ছে গ্রানাইট ব্যাসল্ট। 2 নম্বর ভাগ হচ্ছে পাললিক শিলা, উদাহরণ হচ্ছে চুনাপাথর বেলে পাথর। আর 3 নম্বর হচ্ছে রূপান্তরিত শিলা, উদাহরণ হচ্ছে মার্বেল স্লেট। 5 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। চিত্র সহকারে নদীর উচ্চ প্রবাহে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। উৎস থেকে নদী যত দূর পর্যন্ত পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে নদীর উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ বলা হয় বা উচ্চ প্রবাহ বলা হয়। পার্বত্য প্রবাহের সৃষ্ট ভূমিরূপগুলি হল ভি আকৃতির ভূমিরূপ, গিরিখাত, ক্যানিয়ন, জলপ্রপাত, খরস্রোত, কাঠনিক সোপান, প্রপাতকূপ, মন্থকূপ, আবদ্ধ সলিলা, কর্তিত সলিলা এবং নদীমঞ্চ। এই ভূমিরূপগুলির মধ্যে প্রধান প্রধান ভূমিরূপগুলি আলোচনা করছি। 1 নম্বরে ভি আকৃতির উপত্যকা। সংজ্ঞা: পার্বত্য প্রবাহের নদী প্রবল নিম্নক্ষয় করে যে সংকীর্ণ ও গভীর উপত্যকা সৃষ্টি করে এবং দেখতে ইংরেজি ভি অক্ষরের মতো হয় তাকে ভি আকৃতির উপত্যকা বলে। সৃষ্টির কারণ: উচ্চ গতিতে নদীর গতি বেশি থাকায় নদীর জলের শক্তি নিচের দিকে উলম্বভাবে কেন্দ্রীভূত হয়। এই শক্তি জলের গভীরতার সঙ্গে আনুপাতিক হারে প্রভাব পরিবর্তিত হয়। সর্বাধিক গভীরতাযুক্ত বিন্দুতে এই নিম্নক্ষয়ের হার স্বাভাবিকভাবে বেশি হয়। ভি আকৃতির এই উপত্যকা এই ছবিটা দেবে তোমরা। সৃষ্টি হয় প্রথমে এই উপত্যকার উপরের অংশটি সংকীর্ণ থাকে এবং পরে উপত্যকার উপরের অংশটি ক্ষয়ের ফলে ক্রমশ প্রশস্ত হয়। সাধারণভাবে উপত্যকার তলদেশটি সংকীর্ণ হয় কিন্তু স্থানে স্থানে সঞ্চয়ের ফলে এই উপত্যকা কিছুটা প্রশস্ত হয়ে যায়। উদাহরণ: নেপালে কালী নদীর কালীগণ্ডকী গিরিখাত। 2 নম্বরে গিরিখাত। সংজ্ঞা: নদীর পার্বত্য প্রবাহে তীব্র ঢালের জন্য স্রোত বেশি হয়। জলস্রোতে নিম্নক্ষয় বৃদ্ধি পায় ফলে নদীবক্ষে শিলাখণ্ডের ঘর্ষণে যে ইংরেজি ভি অক্ষরের মতো গভীর খাতে সৃষ্টি হয় তাকে গিরিখাত বলে। উৎপত্তি: বৃষ্টিবহুল অতি উচ্চ পার্বত্য অঞ্চলে নদীর নিম্নক্ষয়ের মাত্রা অত্যন্ত বেশি হয়। নদীর উপত্যকা সংকীর্ণ অতি গভীর হয়। কোনো এই ছবিটা আঁকবে গিরিখাতের তলদেশের সঙ্গে পার্শ্ববর্তী চূড়ার উচ্চতার পার্থক্য প্রায় কয়েক হাজার মিটার হয়। উদাহরণ: পেরুর কলকা নদীর গিরিখাত, চীনের ইছাং নদীর গিরিখাত উল্লেখযোগ্য। আই আকৃতি উপত্যকা বা ক্যানিয়ন। সংজ্ঞা: শুষ্ক মরু পার্বত্য বা মালভূমি অঞ্চলে বৃষ্টিপাতের অভাবে পার্শ্বক্ষয় একেবারে হয় না। এই অঞ্চলে কোনো কোমল শিলার উপরে খরস্রোতা নদী বয়ে গেলে নিম্নক্ষয়ের ফলে খাড়া পাহাড় বিশিষ্ট যে সংকীর্ণ সুগভীর খাতের সৃষ্টি হয় তাকে ক্যানিয়ন বলে। উৎপত্তি: দীর্ঘ পথ ধরে বৃষ্টিহীন পার্বত্য মরু অঞ্চল দিয়ে কোনো নদী প্রবাহিত হলে নদীর জলের স্বল্পতার জন্য নদী খাতে শুধুমাত্র নিম্নক্ষয় হলে আই আকৃতির অতি গভীর খাত বা ক্যানিয়ন সৃষ্টি হয়। ক্যানিয়নের এই ছবিটা দেবে, আই আকৃতি উপত্যকা বা ক্যানিয়ন। বুঝতে পেরেছ? উদাহরণ: আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন। 4 নম্বরের জলপ্রপাত। সংজ্ঞা: নদীর গতিপথে উলম্ব, সমান্তরাল বা তির্যকভাবে গঠিত কোমল শিলাস্তর নদীর অসম ক্ষয়ের ফলে খারাপ ঢাল যুক্ত হয়। ওই বিষম ঢালের প্রবহমান নদীর সজোরে প্রবল বেগে নিচে সশব্দে আছড়ে পড়ে। এইরূপ জলরাশিকেই জলপ্রপাত বলে। উৎপত্তি: নদী উপত্যকার কোনো অংশ কোমল শিলার, আবার কোনো অংশ কঠিন শিলায় গঠিত হলে অথবা কঠিন ও নরম শিলা অনুভূমিভাবে অবস্থান করলে উচ্চ গতিতে নদীর ক্ষয়কার্যের সময় জলস্রোত এই কঠিন জলপ্রপাত এই ছবিটা দেবে। শিলার ক্ষয় সাধন বিশেষ করতে পারে না, কিন্তু কোমল শিলা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হওয়ায় স্থানটি অনেক নিচু হয়ে যায় ও ধাপের সৃষ্টি হয়। ফলে জলরাশি উঁচু থেকে নিচে সোজাসুজি প্রচণ্ড বেগে পড়তে থাকে। উচ্চভূমি থেকে নিচে জলপ্রবাহের এই বেগবান পতনকে জলপ্রপাত বলে। উদাহরণ: আমেরিকা যুক্তরাষ্ট্রের সেন্ট লরেন্স নদীর উপর নায়াগ্রা জলপ্রপাত বিশেষ উল্লেখযোগ্য। 5 নম্বরে খরস্রোত। নদীর গতিপথে কোমল ও কঠিন শিলাস্তর পাশাপাশি উলম্বভাবে সাজানো থাকলে নদীর ক্ষয়কার্যের তারতম্যের ফলে নদী উপত্যকায় একাধিক ধাপের সৃষ্টি হয় এবং জলস্রোতে ধাপে ধাপে নিচে নেমে আসে, একে খরস্রোত বলে। উদাহরণ: ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলের নদীতে খরস্রোত দেখা যায়। খরস্রোতে এই ছবিটা দেবে। 6 নম্বর ভূমিরূপ মন্থকূপ। সংজ্ঞা: জলস্রোতের বাহিত শিলাখণ্ডগুলি অবঘর্ষ প্রক্রিয়ায় নদীর তলদেশ ক্ষয় করে
ছোট বর্তুলাকার গর্তের সৃষ্টি করে জলঘূর্ণি সৃষ্ট এরূপ গোলাকার গর্তকে বলে মন্থকূপ। মন্থকূপের এই ছবিটা দেবে। সৃষ্টির কারণ, পার্বত্য অঞ্চলে নদীখাত অমসৃণ থাকে। অমসৃণ নদীখাতে জলপ্রবাহের সঙ্গে নদীবাহিত প্রস্তরখণ্ড ও পাক খেতে খেতে এগিয়ে চলে। এর ফলে নদীবাহিত পাথরখণ্ডগুলো অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়ের ফলে গোলাকার গর্তের সৃষ্টি হয়। মন্থকূপ সৃষ্টির ফলে নদীর গভীরতা ক্রমশ বাড়তে থাকে। উদাহরণ, খড়কাই নদীর খাতে অসংখ্য মন্থকূপ দেখা যায়। 2 নম্বর প্রশ্ন, আফ্রিকা মহাদেশে জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণগুলি লেখো। উত্তর, যেহেতু উষ্ণতা ও বৃষ্টিপাতের উপর উদ্ভিদের জন্ম, বৃদ্ধি ও প্রকৃতি নির্ভর করে, তাই জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি পরোক্ষভাবে স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের জন্য দায়ী। এই কারণগুলি হল: 1 নম্বরে অক্ষরেখা। নিরক্ষরেখা আফ্রিকা মাঝখান দিয়ে বিস্তৃত। এছাড়া উত্তর, মধ্য, দক্ষিণ মধ্য বরাবর যথাক্রমে কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখা বিস্তৃত হয়। আফ্রিকার মধ্য অংশ উষ্ণ আর্দ্র নিরক্ষীয় জলবায়ু এবং এই জলবায়ুর উত্তর ও দক্ষিণ অংশ ক্রান্তীয় জলবায়ুর প্রকৃতির। নিরক্ষরেখার উভয় দিকে সূর্যরশ্মি তীর্যকভাবে পড়তে থাকায় উষ্ণতা কমতে থাকে, তাই জলবায়ুর এরূপ পরিবর্তন লক্ষ্য করা যায়। 2 নম্বরে উচ্চতা। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় বলে উষ্ণমণ্ডলীর মহাদেশ হলেও পূর্বাংশের উচ্চভূমি ও পার্বত্য অঞ্চলে উচ্চতার জন্য জলবায়ু শীতল থাকে। তাই নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হলেও মাউন্ট কিলিমাঞ্জারো চিরতুষারাবৃত থাকে। স্থলভাগ ও সমুদ্রের অবস্থান: পূর্বে লোহিত সাগর ও ভারত মহাসাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, উত্তরে ভূমধ্যসাগর এবং দক্ষিণে ভারত মহাসাগর আফ্রিকা মহাদেশকে ঘিরে থাকে। উপকূলবর্তী অঞ্চলগুলিতে সমভাবাপন্ন জলবায়ু খুব গরমও নয়, ঠান্ডাও নয় বিরাজ করে। অন্যদিকে মহাদেশের উঁচু মালভূমি অঞ্চল ও সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলে চরমভাবাপন্ন জলবায়ু খুব গরম ও খুব ঠান্ডা বিরাজ করে। 4 নম্বর বায়ুপ্রবাহ। আফ্রিকার উত্তর ও দক্ষিণ ভূমধ্যসাগর তীরবর্তী অঞ্চলে সমুদ্র থেকে আগত পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টি হয়। সাহারা মরু অঞ্চলে হারমাট্টান, খামসেন, সিরোকো প্রভৃতি উষ্ণ বায়ুর প্রভাবে উষ্ণতা বেশি বেড়ে যায়। 5 নম্বর সমুদ্র স্রোত। আফ্রিকার যেসব উপকূলের পাশ দিয়ে সমুদ্র স্রোত প্রবাহিত হচ্ছে সেখানে শীতল শুষ্ক জলবায়ু দেখা যায়। যেমন উত্তর পশ্চিম আফ্রিকার উপকূল দিয়ে শীতল ক্যানারি স্রোতের প্রভাবে সাহারা মরুভূমি সৃষ্টি হয়েছে। আর উষ্ণ গিনি স্রোত ও মোজাম্বিক স্রোতের প্রভাবে গিনি উপকূল ও পূর্ব উপকূলে যথেষ্ট বৃষ্টিপাত হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।